নমস্কার বন্ধুরা, আমি অমিত। মানুষের সঙ্গে ঘটে যাওয়া আরো কিছু ভৌতিক ও অলৌকিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। বন্ধুরা, আশা করি তোমাদের পুজোর কেনাকাটা সব হয়ে গেছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কিন্তু যাদের এখনো হয়নি তারা মন খারাপ করো না, আমিও তোমাদের দলেই আছি, আমারও এখনো কিছুই হয়নি। তবে এত কিছুর মাঝেও দুটো কথা বলবো। এক, উৎসবের আলোয় বিচারের দাবি যেন ফিকে না হয়ে যায়। আর দুই হলো, তোমাদের সামর্থ্য মতো দুস্থ অপারগ মানুষদের একটু সাহায্য করো। সবারই তো পুজোয় আনন্দ করতে মন চায় বলো, কিন্তু সামর্থ্য তো সবার থাকে না। তাই আমরা চারজন মিলে যদি একজনের পাশে দাঁড়াই, তাহলে এই সমাজে অভুক্ত বা দুঃখী মানুষ কেউ থাকবে না। তো আজকের প্রথম ঘটনাটি শেয়ার করেছে সৌরভ রায়। অসামান্য একটি ভৌতিক ঘটনা। ঘটনাটি শেয়ার করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর বন্ধুরা, তোমরাও যদি তোমাদের জানা ঘটনা এখানে শেয়ার করতে চাও, ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস মেসেজ করে। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো অমিতদা, আমি সৌরভ রায়, আসাম থেকে বলছি। আজ আবার তোমাকে একটা নতুন ঘটনা বলতে এলাম। ঘটনাটা আমি শুনেছি আমার এক স্যারের মুখে। বছর চারেক আগে ওনার নিজের সঙ্গেই এটা ঘটেছিল। উনি যেভাবে বলেছিলেন সেইভাবেই তোমাকে বলছি। ভূত প্রেত ঠাকুর দেবতা এসব যে বিশ্বাস করি না তা নয়, কিন্তু কখনো নিজের সঙ্গে তেমন কিছু ঘটেনি। তবে হ্যাঁ, একবার একটা ঘটনা ঘটেছিল। সেদিন একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ ছিল আমার। বেশি দূরে না, আবার একদম কাছেও না, এই রকমই। তো বিয়ে বাড়ির ব্যাপার, লোকজন, কথাবার্তা, তার মধ্যে আবার বরযাত্রীরা এলো। তারা খাওয়া দাওয়া করলো। তারপর যখন আমি বসলাম, রাত তখন 11টার বেশি। নৈশভোজ শেষ করে যখন উঠলাম তখন 12টা বাজে প্রায়। তারপর ওদের সঙ্গে দেখা করে বাড়ির দিকে রওনা দিলাম। যতক্ষণ ভেতরে ছিলাম বুঝতে পারিনি যে এত রাত হয়ে গিয়েছে, কিন্তু বাইরে বেরোতেই বুঝলাম চারদিক পুরো নিস্তব্ধ, রাস্তা জনমানব শূন্য। তো এরপরে আমি জোর পায়ে হাঁটা শুরু করলাম। গলিটা ঠিক বাংলার দ অক্ষরের মতো। কিছুটা গিয়ে একটা বাঁক নিয়েছে, আবার একটা বাঁক নিয়ে সোজা চলে গিয়েছে। ওরই শেষ মাথায় আমার বাড়ি। তবে বাড়িতে ফেরার কিছুটা আগেই আমার সঙ্গে একটা ঘটনা ঘটল। গলিটা দ্বিতীয়বার যে জায়গায় বাঁক নিয়েছে ওখানে একটি বাড়ি ছিল। বাড়ির সামনে আম বা নারকেল কিছু একটা গাছ ছিল, আমার ঠিক মনে নেই। দেখি সাদা শাড়ি পরা একজন মহিলা দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। আমি ভাবলাম যে এত রাতে কে এই মহিলা, এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? তো আর একটু এগোতেই আমার আওয়াজ পেতেই মহিলাটি সরসর করে গাছের ওপরে উঠে গেল। চার হাত পায়ে ভর দিয়ে যে উঠল আর তা কিন্তু নয়, দিব্যি হেঁটে হেঁটে উঠে গেল। ওই দেখে আমি ওখানে একটু দাঁড়িয়ে পড়লাম। আমি ভাবলাম যে কে মহিলা, কোনো মানুষ তো নয় নিশ্চয়ই। মানুষ তো আর ওইভাবে হেঁটে হেঁটে গাছে উঠতে পারে না। লোকের মুখে যে ভূত প্রেতের গল্প শুনি সেই জিনিসই মনে হয় এটা। তো আমি আরো 2-3 মিনিট ওখানে দাঁড়িয়ে রইলাম। কেমন যেন ভয় ভয় লাগছিল আমার। ভাবছিলাম যে দেখি কোনো লোকজন আসে কিনা। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েও যখন কেউ এলো না, শেষে আমি পা বাড়ালাম।
ভৈরব অষ্টকম বলে একটা মন্ত্র আছে আমাদের, সেটাই জপতে জপতে আমি হাঁটতে লাগলাম। যেই সেই গাছটা ক্রস করছি, হঠাৎই একটা শব্দ পেলাম। পেছনে কি যেন একটা লাফিয়ে পড়ল। আমি আর পেছন ঘুরে তাকাইনি, জোর পায়ে হাঁটছি আর শুনতে পাচ্ছি কেউ যেন আমার পেছন পেছনই আসছে। মনে হচ্ছিল সেই মহিলাটি। আমিও মন্ত্রপাঠ থামাইনি, পেছনে ঘুরেও তাকাইনি, সোজা ওই অবস্থায় বাড়িতে চলে আসি। বাড়িতে ঢুকে কারোর সঙ্গে কোনো কথা নয়, জামা প্যান্টও চেঞ্জ করিনি, সোজা খাটে উঠে দেয়ালের দিকে মুখ করে এরপর আমি শুয়ে পড়লাম। তোর কাকিমা বারবার জিজ্ঞেস করছিল, কি গো, কি হলো তোমার, এসেই এভাবে শুয়ে পড়লে, শরীর খারাপ লাগছে নাকি? কি গো? আমার বেশ বিরক্তি লাগছিল, অথচ ওকে তখন কিছু বলিনি, শুধু একটাই কথা বললাম, যা বলার কাল সকালে বলবো, চুপচাপ শুয়ে পড়ো তো এখন। বুঝতে পারলাম আমার ব্যবহারটা ওর খারাপই লাগলো, কিন্তু ও কিছু আন্দাজ করতে পারেনি। তো পরদিন সকালে উঠে সব ঘটনা বললাম ওকে, শুনে তো ও ভয় পেয়ে গেল। তারপর একটু বেলা হলে আমাদের এখানে একটা কালী মন্দির আছে, ওখান থেকে এরপরও আমাকে একটা মাদুলি এনে দিল। জানি না সেই মাদুলির প্রভাবেই কিনা নাকি দিনের আলোর জন্য আমার তখন আর তেমন ভয় করছিল না, উল্টে কেন এটা হলো সেটা জানার খুব ইচ্ছে হলো। তো যে জায়গায় ঘটনাটা ঘটেছিল এরপর আমি গেলাম সেখানে। আশেপাশে লোকজনদের থেকে বাড়িটা সম্বন্ধে খোঁজ খবর নিলাম। ওনারা বললেন, এই বাড়িতে একজন বয়স্ক মহিলা থাকেন, বছরখানেক হলো ওনার স্বামী মারা গিয়েছেন, ছেলে মেয়ে সন্তান কেউ নেই, বুড়ি একাই থাকে। তবে বেশ কিছুদিন হলো দেখছি না, কারোর সঙ্গে কোনো কথাবার্তাও বলে না, বেরোয় না বাড়ি থেকে, ভীষণ খিটখিটে বুড়ি, খুব গালিগালাজ করে, তাই আমরাও খুব একটা কথা বলি না। তবে মাসখানেকের বেশি হয়ে গেল বুড়িকে দেখছি না, শরীর টরীর খারাপ নাকি কে জানে। তারপর ওনাদের নিয়ে আমি বাড়ির ভেতরে গেলাম। দরজাটা ভেতর থেকে আটকানো, অনেক ডাকলাম, দরজায় পেটালাম, 7 পাড়ার লোক এক হয়ে গেল, অথচ ভেতর থেকে কোনো আওয়াজ নেই। আমাদের তখন কেমন যেন সন্দেহ হলো, এত ডাকাডাকির পরেও উনি সাড়া দিচ্ছেন না কেন। তখন আমরা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকলাম। ঢুকতেই একটা বিশ্রী পচা দুর্গন্ধ নাকে এলো, কাটা গুলিয়ে উঠল আমাদের। একজন বলল, ইঁদুর বিড়াল কিছু মরলো নাকি গো, এত গন্ধ কেন? সঙ্গে সঙ্গে আর একজন বলল, ধুর, ইঁদুর বিড়াল মরবে কেন, আর ইঁদুর বিড়াল মরলে এত গন্ধ হয় নাকি? তো এর পরেই যে জিনিসটা আমাদের চোখে পড়লো, আমাদের সবারই তো মাথাটা ঘুরে উঠল। ঘরের কোনায় একটা চেয়ার পাতা, তার উপরে একটা পচা গলা অস্থিসার মৃতদেহ বসে আছে। পরনে একটা সাদা শাড়ি, পচন ধরেছে, পোকা ধরেছে দেহে। এমন বিভৎস আর কদর্য জীবনে এর আগে আমি কিছু দেখিনি। তো আমাদের তখন আর বুঝতে বাকি রইল না যে এ ওই বুড়িটারই দেহ, চেয়ারে বসে বসেই প্রাণ ত্যাগ করেছেন। কেউ কিছু টের পায়নি। তো এরপরে ওনার দেহটা যত তাড়াতাড়ি সম্ভব সৎকারের ব্যবস্থা করা হলো। তারপর পুরো বাড়িটা সাফ সাফাই করা হলো, না হলে যেমন গন্ধ ছড়াবে তেমন রোগও তো ছড়াবে। তো এইসব করে মোটামুটি সবকিছু ঠিকঠাক করা হলো,
কিন্তু ঘটনা এখানে শেষ হলো না। বৃদ্ধার দেহদাহ করার পর থেকেই ভৌতিক উপদ্রব যেন বাড়ল। এরপর থেকে রাত বিরেতে ওই বাড়ির সামনে সাদা শাড়ি পরা একজনকে ঘুরে বেড়াতে দেখা যেত। অনেক মানুষ দেখেছে। আবার বিনা হাওয়ায় গাছের ডালগুলো মড়মড় করে শব্দ করে দুলত। এছাড়াও আশেপাশের বাড়িগুলোতে মাঝরাতে কে যেন গিয়ে দরজা ঠকঠক করত। ভয়েও মানুষ বাইরে বের হতো না। একটু রাত হলেই যে যার ঘরে ঢুকে যেত। কিন্তু এই উপদ্রব যখন উত্তর বাড়তে লাগলো, এলাকাবাসীরা অতিষ্ঠ হয়ে উঠল, তখন একজন পুরোহিত মশাইয়ের সঙ্গে তারা কথা বললেন। সেই পুরোহিত মশাই বললেন, দেখুন, ভৌতিক উপদ্রব সাধারণত তখনই হয় যখন মানুষ মরার সময় দোষ পায়। ইনি আদৌ কবে কখন মারা গেছেন সে তো জানা যায়নি, তাই দোষ পেলেও পেতে পারে। তাই একটা শান্তি সস্তায়ন করা প্রয়োজন। এখন ভেবে দেখুন কি করবেন। এতে আর ভাবাভাবির কি আছে? করতে যখন হবে তখন তো হবেই। এই অবস্থায় তো আর দিনের পর দিন থাকা যায় না। তখন চাঁদা তুলে ওনার একটা শান্তি সস্তানের ব্যবস্থা করা হলো। কিন্তু যেখানে ওনার কাজ হচ্ছিল সেখানে যেন তখন কিছু একটা উপস্থিত ছিল। সবাই সেটা অনুভব করতে পেরেছিল। কখনো গায়ের উপর দিয়ে দমকা হাওয়া খেলে যায়, ঘটি বাটি সব নিজে নিজেই নড়ে। এরকম নানান কাণ্ড ঘটতে থাকে। তারপর যখন ওনার কাজ শেষ হলো, ওনার নামে পিণ্ড পড়ল, তারপর থেকে আর কিছু দেখা শোনা যেত না। সব আবার আগের মতোই শান্ত স্বাভাবিক হয়ে গেল। সবাই তখন বুঝতে পারল যে মরার পর ওনার সৎকার্য হয়নি বলেই এত ভৌতিক কাণ্ড ঘটছিল। তো এই ছিল ঘটনা দাদা। আমার স্যার আমাকে যেভাবে বলেছিলেন তোমাকে সেইভাবে বললাম। ভালো লাগলে শুনিও। তো এই ছিল আজকের প্রথম ঘটনা বন্ধুরা। এমন ঘটনা যদি তোমরা আরো শুনতে চাও, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এবারে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করেছে আবুল হোসেন দাদা। অসংখ্য ধন্যবাদ আপনাকে ঘটনাটি শেয়ার করার জন্য। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। দাদা, আমি আবুল হোসেন মুম্বাই বান্দ্রা থেকে বলছি। আমি তোমার চ্যানেলের একজন একনিষ্ঠ শ্রোতা। তোমার সব ঘটনা আমি শুনে থাকি। অনেক নতুন নতুন অভিজ্ঞতা হয়। তো আজ তোমাকে যে ঘটনাটা বলবো এটা আমার দাদিজানের কাছ থেকে শোনা। ঘটনাটা আমায় এতটাই প্রভাবিত করেছে তবে না লিখে থাকতে পারলাম না। ঘটনাটা অনেক বছর আগের। তখন আমার দাদাজি ছিলেন আমাদের মুর্শিদাবাদ ভরতপুর থানার অন্তর্গত সিজগ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান। ৮-১০টা গ্রাম নিয়ে আমাদের গ্রাম পঞ্চায়েত। সেখানে আমার দাদাজির বেশ নাম ডাক ছিল। সৎ, উপকারী, চরিত্রবান এবং ধর্মপ্রাণ মানুষ। ৫ ওয়াক্ত নামাজ পড়তেন। তো ব্যাপারটা হয়েছিল কি, সালটা আমার ঠিক মনে নেই। সেবার পশ্চিমবঙ্গে ভয়াবহ বন্যা হয়েছিল। রাস্তা, ঘাট, পুকুর সব জলে থই থই। কত যে কাঁচা বাড়ি ভেঙে পড়েছে, কত যে ফসল নষ্ট হয়েছে তার কোনো হিসেব নেই। সাধারণ মানুষের দুর্দশারও শেষ নেই। ঘরে খাবার নেই, পানীয় জল নেই, দোকান, হাট, বাজারপত্র সব বন্ধ। সরকারের বিরুদ্ধে মানুষ অভিযোগ জানাচ্ছে, নদী, নালা, পুকুর কোনো কিছু সংস্কার নেই, বাঁধগুলো ঠিক নেই, হবে না। ভোট এলেই তখন সাধারণ মানুষের কথা মনে পড়ে। আর এদিকে সাধারণ মানুষ মরুক, তাতে ওনাদের কি? ওনারা তো দিব্যি আছেন। এইসব নানান অভিযোগ।
তারপর রাজ্য সরকারের পক্ষ থেকে যতটা সাহায্য করার করলো। জায়গায় জায়গায় হেলিকপ্টার থেকে শুকনো খাবার দাবার ফেলা হলো। চিড়ে, মুড়ি, গুড়, পাউডার দুধের প্যাকেট, পানীয় জল, এসব শুকনো খাবার দাবার পঞ্চায়েতে পঞ্চায়েতে পাঠানো হলো বন্যা পীড়িত দুর্দশাগ্রস্ত মানুষদের বিলি করার জন্য। দাদাজি সেগুলো সব আমাদের বৈঠকখানার ঘরে মজুত করলেন। পরদিন সেগুলো সব বিলি করার কথা। বাড়িতে এত খাবার দাবার, অথচ আমাদেরও ঘর শূন্য। তাই দেখে আমার দাদিজান তখন বলেন, একটা কথা বলবো, আমাদেরও তো ঘর শূন্য, গোটা কয়েক চিড়ে আর দুধের প্যাকেট ঘরে এনে রাখবো, আমাদের ঘরে তো বাচ্চা আছে। আমার দাদাজি তখন বলেছিলেন, এসব কি বলছো তুমি? এগুলো হিসেবের খাবার, নিঃস্ব গরিব মানুষদের জন্য, বন্যা পীড়িত মানুষদের জন্য। লোকে যদি না পায় তখন বলবে না, ওই তো প্রেসিডেন্ট সাহেব সব আবিষ করে দিয়েছে। আমি বুঝতে পারছি তোমার অবস্থা, কিন্তু কি করব বলো, এসবের তো হিসেব দিতে হবে। আর তাছাড়া ওই ওপরওয়ালার কাছেও তো হিসেব দিতে হবে নাকি? আমি দায়বদ্ধ, কর্তব্যে অনড়। মানুষ আগে পাবে, তারপরে আমাদের কথা। যে বাড়িতে অনুষ্ঠান সেই বাড়ির লোকেরা নিজেরা আগে খেতে বসে না, অতিথিরা খেয়ে বাঁচলে তারপরে নিজেরা খায়, এটাই ভাবো। ওসব কথা মাথায় এনো না। তবে উনি এতটা সততা দেখালেও ভাগ্য ওনাকে নিয়ে পরিহাস করল। ওই রাতেই ওই বৈঠকখানায় চোর পড়ল। বাড়ির কেউ কিছু টের পায়নি, সবাই তখন বিপরে ঘুমোচ্ছে। তো খাবার চুরি করতে যারা এসেছিল তারাও কিন্তু কেউ অভুক্ত নয়, ওই পঞ্চায়েতেরই সদস্য তারা। ওদের প্ল্যান ছিল যে ওরা চুরি করে নিয়ে পালাবে আর দোষ পড়বে প্রেসিডেন্টের, কারণ তার বাড়িতে তো সব খাবার মজুদ আছে, সব মানুষ জানে সেটা। 2 নম্বরই মানুষ কি শুধু এখন, তখনও ছিল রক্ষকী ভক্ষক। তো ছেলে দুটো যখন বস্তাগুলো নিয়ে পালাতে যাবে তখন একটা ব্যাপার হলো। হঠাৎই ওরা দেখতে পায় দরজার সামনে দাদাজি দাঁড়িয়ে, 2 হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে, ওদেরকেই দেখছে। ওই দেখে ছেলেগুলোর তো তখন গলা শুকিয়ে আসে। দাদাজি এমনি দয়ালু ভালো মানুষ, কিন্তু অন্যায় দেখলে উনি সহ্য করতে পারেন না। তখন বস্তাগুলো ওরা ফেলে দেয়, বলে, আমাদের ভুল হয়ে গেছে স্যার, আমাদের ক্ষমা করে দিন। আসলে আসলে আপনি বলেছিলেন না যে মানুষ পেয়ে বাঁচলে তারপরে আমরা নেব। যদি সব শেষ হয়ে যায়, কিছু যদি না পাই, সেই আশঙ্কায় এসেছিলাম সাহেব। আমাদের ঘরে খাবার নেই সাহেব, বাচ্চাগুলো খিদে কাঁদছে। দয়া করে আমাদের ক্ষমা করে দিন, আর এমন ভুল কখনো হবে না, কখনো হবে না। এইসব বলতে বলতেই ওরা ভয়ে দৌড়ে ওখান থেকে পালিয়ে গেল। তারপর বাড়িতে এসে কাউকে কিছু না জানিয়েই চুপচাপ শুয়ে পড়ল। কিন্তু সেদিন ভোর রাতে ওদের সঙ্গে আরো একটা ব্যাপার হয়। ওদের মৃত বাবা ওদের স্বপ্নে আসে, এসে বলে, ওরে নেমো খারাম, যার নুন খাস তারই ক্ষতি করতে যাস। সেই মানুষটাকে বদনাম দিতে চাইছিলিস, যে মানুষটা না থাকলে আজ তোদের না খেয়ে মরতে হতো। যে মানুষটা একদিন আমার কথায় তোদের চাকরি দিয়েছিল, পেটে ভাত দিয়েছিল। যদি না সেদিন উনি তোদের কাজ দিতেন তাহলে কি করতিস তোরা? তোরা ওর অবদান ভুলতে পারিস, কিন্তু আমি না। তাই এসেছিলাম তোদের বাধা দিতে, না হলে কবরেও আমি শান্তি পেতাম না। সবাই আমাকে দেখিয়ে বলতো, ওই চোরের বাবা। উপহাস করতো আমাকে নিয়ে, হাসি ঠাট্টা করত। বেঈমানের দল। এসব বলে ওদের বাবা ওদের খুব বকাবকি করেন, ওনার কাছে গিয়ে ক্ষমা চাইতে বলেন। এদিকে পরদিন দাদাজি ঘুম থেকে উঠে দেখে
বৈঠকখানা ঘরে তালা ভাঙা, দরজা খোলা, দরজার সামনে কটা বস্তা পড়ে আছে। উনি বুঝতে পারলেন যে চোর ছেঁচড় কিছু ঢুকেছিল। তখন উনি সঙ্গে সঙ্গে ওই ঘরের ভেতরে গেলেন, বস্তাগুলো তারপর সব মিলিয়ে মিলিয়ে দেখলেন। দেখেন যে সব ঠিকঠাকই আছে, এদিক ওদিক কিছুই হয়নি। মানে চোর এসেছিল ঠিকই, সুবিধে করতে পারেনি। তো এরপরে লোকজন ডেকে খাবার বিলি করার কাজ শুরু হলো। বাড়ি প্রতি লোকজন এসে চিড়ে, মুড়ি, গুড়, দুধের প্যাকেট সব নিয়ে যাচ্ছে। দাদাজি একটা নামের লিস্ট করছেন। সব শেষে উনি দেখলেন যে সব বাড়ি থেকেই লোক এসেছে, কিন্তু নাস্তির ও সুমাইদের বাড়ি থেকে কেউ আসেনি। দাদাজি একটু অবাক হলেন যে ওরা হঠাৎ এলো না কেন। দাদাজি এরপর খবর পাঠালেন, ওরা হাজির হলো, কিন্তু কিছু নিতে চাইল না। বলল, এইসব মাল আমরা নিতে পারবো না সাব, বাবা বারণ করেছে। আমাদের ভাগের জিনিস আপনি কাউকে বিলিয়ে দিন, এটাই আমাদের শাস্তি হবে। দাদাজি তো ওদের কথার আগামাতে কিছুই বুঝলেন না। জিজ্ঞেস করলেন, বাবা বারণ করেছে, কিন্তু তোমাদের বাবা তো গত হয়েছেন, কি হয়েছে খুলে বলো তো আমাকে। ওরা তখন পুরো ঘটনা খুলে বলল দাদাজিকে। দাদাজি যেন রেগেও রাখতে পারলেন না। বললেন, তোমরা যা করেছো তা ক্ষমার যোগ্য নয়। জানো, এর জন্য তোমাদের চাকরি থেকে বরখাস্ত করে আমি পুলিশে দিতে পারি, কিন্তু তোমাদের বাবার কথা ভেবে তা করব না। উনি সৎ এবং ভালো মানুষ ছিলেন, যা বলার তাই উনিই বলেছেন, যা করার উনিই করেছেন। তোমরা বিপথে যাচ্ছিলে বলে উনি এসে তোমাদের হাত ধরেছেন। যাও, খাবারগুলো এবার নিয়ে যাও। আশা করি এমন কাজ আর কখনো করবে না। মানুষের কাছে যারা দায়বদ্ধ, এসব কুকাজ তাদের সাজে না। এরপর তারা অনুতপ্ত মুখে খাবার নিয়ে চলে যায়। তারপর বন্যাপীড়িত মানুষদের নিজেদের তরফ থেকে গায়ে কতর খেটে অনেক সাহায্য করেছিল। এভাবে তারা নিজেদের প্রায়শ্চিত্ত করে। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। জ্যান্ত মানুষ কৃতজ্ঞতা না জানলেও মরা মানুষেরা ঠিকই জানে। এই যেমন আজকে আমি একটা অন্যায় করলাম। রুমিকা একটি কালী ঠাকুরের ঘটনা পাঠিয়েছিল, আজ সেটা শোনানোর কথা ছিল, কিন্তু আগামী সপ্তাহে পুজো, অথচ একটা দুর্গাকালীর ঘটনা নেই। তাই ভাবলাম যে ঘটনাটা তোমাদের পুজোর সময় শোনাবো, মঙ্গলবার। প্লিজ রুমিকা, কিছু মনে করো না। তো বন্ধুরা, আজকের ঘটনাগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করে নিও। এবারে গত এপিসোডে অর্কপ্রভু লিখেছে, ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট, অলৌকিকের সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা। আবুল হোসেন লিখেছে, খুব সুন্দর একটা ঘটনা শুনলাম, শুভ মহালয়া সবাইকে। রামপ্রসাদ হালদার লিখেছে, সুন্দর, আমি প্রতিদিনই শুনি। পায়েল কুণ্ডু লিখেছে, খুব সুন্দর দাদা ভাই, আর তোমার প্রেজেন্টেশন তো আরো সুন্দর। সুদেশ সিংহারয় লিখেছে, অসাধারণ ঘটনা শুনলাম। মনীষা কাকিমা লিখেছে, সত্যি অসাধারণ, তোমার তুলনা নেই। ফাল্গুনী মান্না উনি লিখেছেন, 5ই অক্টোবর আমার বড় মেয়ে আদ্রিজার জন্মদিন, ওকে একটু উইশ করো। হ্যাপি বার্থডে আদ্রিজা, অলৌকিকের পক্ষ থেকে তোমার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানালাম তোমাকে। ভালো থেকো, অনেক বড় হও। এছাড়াও আরও কমেন্ট করেছ গীতাদি, পিঙ্কি ঘোড়ই, সৌরভ রয়, মাধবী দাস, কৃষ্ণা হালদার, মিঠুন পাল, অজরনাথ, আশিস কোলে, অজন্তা হরে, পলাশ সিং, গোপাল, জয়া বণিক, সোহিনী বক্সি, কিঙ্কিনী হালদার, মৌসুমী মুখার্জি, স্বপ্না বাজাল, অমিতা জেঠিমা, সরোজ দেবী সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।